ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। 1717 থেকে 1773 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা, বিহার এবং উড়িষ্যার একচ্ছত্র রাজধানী ছিল এই শহর। দেওয়ান নবাব মুর্শিদ কুলি খাঁর নামাঙ্কিত হয়ে পরিচিত হয়েছিল মুর্শিদাবাদ নামে। তৎকালীন ঐতিহাসিক পটভূমিকায় বর্ধিষ্ণু মুর্শিদাবাদ সমগ্র বাংলা তথা ভারতের রাজধানী, সংস্কৃতি এবং সামাজিক উন্নতির দিক থেকে অগ্রগণ্য হয়ে উঠেছিল। 1757 সালে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া পলাশীর যুদ্ধের সাক্ষীও ছিল মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে আনাচে কানাচে আজও লুকিয়ে আছে নানান ঐতিহাসিক নিদর্শন এবং সম্পদ। আজকে আমরা চলেছি মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ মন্দির দর্শনে। মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ মন্দির ডাহাপাড়ায় অবস্থিত। হাজারদুয়ারির উত্তর পশ্চিম দিকে ভাগীরথীর অপর পারে প্রভু জগৎবন্ধুর জন্মভিটায় 118 ফুট উঁচু এই মন্দিরটি। এটি 2000 থেকে 2003 সালে নির্মাণ করা হয়েছে। জগৎবন্ধু সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং লেখক। 1871 সালে 28 এপ্রিল বাংলার 16ই বৈশাখ 1278 বঙ্গাব্দে মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় পিতার কর্মস্থলে তাঁর জন্ম। তাঁর মাতা বামাসুন্দরী দেবী, পিতা দীননাথ ন্যায়রত্ন। তাদের পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। লোকবিশ্বাস মতে নদিয়া থেকে চৈতন্যদেব শ্রীহট্ট যাওয়ার পথে জগৎবন্ধুর পূর্বপুরুষ বাসুদেব চক্রবর্তীর গৃহে অবস্থান করেছিলেন। বাসুদেব চক্রবর্তী উত্তর পুরুষ ছিলেন রামনারায়ণ চক্রবর্তী। তার দুই পুত্র কৃষ্ণমঙ্গল ও কৃষ্ণকমল। কৃষ্ণমঙ্গলের পুত্রের নাম ছিল শম্ভুনাথ। তার 4 পুত্র ভবানন্দ, বাণীকণ্ঠ, ভৈরব, দীননাথ এবং 2 কন্যা হরসুন্দরী ও কাশেশ্বরী। কৃষ্ণকমলের একমাত্র পুত্রের নাম ছিল আরাধন। তিনি বিবাহিত হলেও সংসারের প্রতি উদাসীন ছিলেন। তার ভক্তিভাবে খুশি হয়ে মুর্শিদাবাদের বরানগরের রানী ভবানী দত্তক পুত্র সাধক রামকৃষ্ণ আরাধনাকে তাঁর সভা পণ্ডিত করেছিলেন। একদিকে সংসার জীবনে ফেরানোর জন্য শম্ভুনাথ তার পুত্র দীননাথের থেকে আরাধনের হাতে অর্পণ করেন। অতঃপর আরাধন ভাতৃপুত্র শিষ্যপ্রতিম দীননাথ ও কুলবিগ্রহ রাধা গোবিন্দ নিয়ে মুর্শিদাবাদের গঙ্গার তীরে ডাহাপাড়ায় আশ্রম স্থাপন করেন। আরাধন পণ্ডিতের মৃত্যুর পর দীননাথ পৈতৃক নিবাস গোবিন্দপুরে ফিরে যান এবং বিবাহ সূত্রে আবদ্ধ হন। সেখানে বাংলার 1269 সালে গুরুচরণ নামে এক পুত্র এবং 1272 সালে কৈলাস কামিনী নামে এক কন্যা লাভ করেন। কিন্তু 8 মাস বয়সে গুরুচরণ মারা যান। কন্যা সন্তান ও সহধর্মিণীকে নিয়ে মুর্শিদাবাদের ডাহাপাড়ায় ফিরে আসেন দীননাথ। সেখানে পূর্ব প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ কুঞ্জ সংস্কার করে পূজা ও অধ্যাপনার কাজে মনোনিবেশ করেন। তিনি ডাহাপাড়ায় বঙ্গধিকারী ব্রজেন্দ্র নারায়ণ রায়ের সভাপণ্ডিত হন। 14 মাস বয়সে প্রভু সুন্দরের মাতৃবিয়োগ ঘটে। পিতা দীননাথ ন্যায়রত্ন মুর্শিদাবাদ থেকে প্রভু সুন্দরকে সঙ্গে নিয়ে ফরিদপুর শহরে ব্রাহ্মণকান্দা গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রাহ্মণকান্দার অদূরেই গোয়ালচামাট শ্রীধাম অঙ্গন অবস্থিত। আধ্যাত্মিক জীবনের শেষার্ধে তিনি শ্রী অঙ্গনে একটি নির্জন কক্ষে
দীর্ঘ 16 বছর 8 মাস গম্ভীর লীলায় নিমগ্ন ছিলেন। বাংলার 1309 সালের আষাঢ় মাসে থেকে বাংলার 1325 সালের মাঘ মাস পর্যন্ত আলো বাতাসহীন মাটির ঘরে তপস্যায় নিয়োজিত থাকার সংবাদ দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। মাত্র 50 বছর বয়সে 1328 সালে আশ্বিন মাসের 1 তারিখে তিনি লীলা সংবরণ করেন। প্রভু সুন্দরের মহাপ্রয়াণের পর থেকে তাঁর একনিষ্ঠ ভক্ত লীলাসঙ্গ আচার্য শ্রীপাদ মহেন্দ্রজি শ্রীঅঙ্গনে মহানাম সম্প্রদায় গঠন করেন। প্রভুর কৃপা নির্দেশে গঠিত এই মহানাম সম্প্রদায় বিশ্ব কল্যাণার্থে বাংলার 1328 সালের 2রা কার্তিক থেকে অখণ্ড মহানাম কীর্তন শুরু করেছে, যা আজও অব্যাহত। মহেন্দ্রজি কিছু সময়ের জন্য শ্রীমৎ কুঞ্জদাসকে স্বতন্ত্র প্রচারের দায়িত্ব দেন। পরবর্তী সময়ে কুঞ্জদাস আরও কয়েকজন বান্ধব নিয়ে মুর্শিদাবাদের ডাহাপাড়ায় প্রভু সুন্দরের জন্মভিটায় ন্যায়রত্নের শ্রী রাধা গোবিন্দের কুঞ্জ সংস্কার করে নিয়মিত মহানাম এবং প্রভু সুন্দরের জন্মোৎসব শুরু করেন। প্রভু সুন্দরের দিব্য জীবনের 2টি দিক রয়েছে, একটি তার আধ্যাত্মিক দিক, অপরটি সমাজের পিছিয়ে পড়া বুনা, বাগদি, ডোম, হতদরিদ্র জনগোষ্ঠীকে উদ্ধারের জন্য বন্ধুরূপে প্রকাশ। তিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মনুষ্যত্বহীন অধিকার বঞ্চিতদের মানুষের মর্যাদায় উন্নীত করাই ছিল তার উদ্দেশ্য। তাঁর রচিত বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সম্পর্কিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল হরিকথা, চন্দ্রপাত, ত্রিকাল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।